আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। শুরুতে জানাবো, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি ৭তলা অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত। এরপর জানাচ্ছি, তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান। আফগানিস্তান সরকারের সঙ্গে উত্তেজনা থামছেই না পাকিস্তানের। এইদিকে সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল। আরও থাকছে ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। সবশেষে জানাবো, হামাস নিরস্ত্রীকরণে জটিলতা, তবু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগোচ্ছে নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবার ইন্দোনেশিয়ার ৭তলা ভবনে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২০। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি ৭তলা অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। জাকার্তার পুলিশ প্রধান সুস্বাত্য পুরনো কন্দ্র সাংবাদিকদের বলেছেন, ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। তিনি বলেছেন, দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা পরবর্তীতে ওপরের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। সেই সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন এবং অন্যরা অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কন্দ্র। তিনি বলেছেন, আমরা বর্তমানে উদ্ধার কাজ পরিচালনা এবং আগুন নেভানোর পর ভবনের তাপ নিয়ন্ত্রণে রাখার কাজ করছি। ওই ভবনে দেশটির টেরা ড্রোন ইন্দোনেশিয়া নামে একটি কোম্পানির কার্যালয় রয়েছে। দেশটির খনিজ ও কৃষিসহ বিভিন্ন খাতের গ্রাহকদের জন্য আকাশপথে জরিপে ব্যবহৃত ড্রোন সরবরাহ করে প্রতিষ্ঠানটি। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি জাপানের ড্রোন নির্মাতা টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশীয় শাখা। ইন্দোনেশিয়ার সম্প্রচার মাধ্যম কম্পাস টিভির ফুটেজে দেখা যায়, প্রায় ১ ডজন দমকলকর্মী ভবন থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন। এ সময় উদ্ধারকারীদের লাশের ব্যাগ বহন করে নিচে নামাতেও দেখা যায়। এছাড়া কয়েকজন কর্মীকে বহনযোগ্য মই ব্যবহার করে ওপরের তলা থেকে নেমে আসতে দেখা যায়। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলেও ওই দুই প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। সূত্র রয়টার্স। তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান। আফগানিস্তান সরকারের সঙ্গে উত্তেজনা থামছেই না। পাকিস্তানের বেশ কয়েকবার শান্তি চুক্তির আলোচনা করেও সমাধান হয়নি। তবে চলমান উত্তেজনার মাঝেই প্রতিবেশী দেশটি তালেবান সরকারকে দুটি পথ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান সিডিএফ ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা রাষ্ট্রের দৃঢ়তা কোনো কিছুই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না। সোমবার ৮ ডিসেম্বর রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত গার্ড অফ অনার অনুষ্ঠানে আসিম মুনির একথা বলেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আসিম মুনির তালেবান সরকারের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানান। তিনি বলেন, আফগান তালেবানের সামনে দুটি পথ, ফিতনা আল খাওয়ারিজ না পাকিস্তান, তাদের একটি বেছে নিতেই হবে। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল ভারতকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চেষ্টা হলে ভারত কোনো বিভ্রান্তিতে থাকবে না। যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান আরও দ্রুত এবং আরও তীব্রভাবে দেবে। সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল। টানা ৩ বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরায়েল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরে গাজায় ২৯ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর AFPর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্যারিস ভিত্তিক সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায়, এবছর বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের সংখ্যা ছিল ৬৬ জন। নিহতদের ৪৩% ইসরায়েলি সেনার হামলায় নিহত হয়েছেন, যার ফলে ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু আখ্যা দেয় RSF। প্রকাশিত প্রতিবেদনে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নিহতদের তালিকাভুক্ত করা হয়েছে। এবছর সাংবাদিকদের উপর হামলার সবচেয়ে বড় ঘটনাটি ঘটে ২৫ আগস্ট। গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনা হামলা চালালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এপির ২ প্রদায়ক সহ মোট ৫ সাংবাদিক নিহত হন।
2023 সালের অক্টোবরে গাজায় গণহত্যামূলক হামলা শুরুর পর সব মিলিয়ে 220 জন সাংবাদিক ইসরায়েলি সেনার হাতে প্রাণ দিয়েছেন। আরএসএফের প্রতিবেদনের তথ্য মতে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যায় টানা 3 বছর ধরে শীর্ষে আছে ইসরায়েল। ইসরায়েলের পরের অবস্থানে আছে মেক্সিকো। 2025 সালে গত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হন। বামপন্থী প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও চলতি বছরে 9 জন সাংবাদিক নিহত হন। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ ইউক্রেন ও সুদান। দেশ দুটিতে যথাক্রমে 3 ও 4 জন সাংবাদিক নিহত হন। 2012 সালে একক বছর হিসাবে সর্বোচ্চ 142 সাংবাদিক নিহত হন। ওই বছর সিরিয়ার গৃহযুদ্ধ এই অস্বাভাবিক সংখ্যার জন্য মূলত দায়ী। আরএসএফের প্রতিবেদনে বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে। সাংবাদিকদের আটক রেখে নেওয়ার দিক থেকে শীর্ষ দেশগুলো হল চীন 121, রাশিয়া 48 ও মিয়ানমার 47। 2025 সালে 1 ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী বিশ্ব 47টি দেশে 503 জন সাংবাদিককে আটক রাখা হয়েছে। ভারতের উপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একদিকে বাণিজ্য আলোচনা চলছে, অপরদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা রিপোর্টেও নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। তবে এর মাঝেই কৃষি আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার 8 ডিসেম্বর হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ভারতকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেওয়া হয়? তাদের শুল্ক দিতে হয়, তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে? জবাবে স্কট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে। এরপর ট্রাম্প বলেন, ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারে না। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই ট্রাম্পের নামে আবার হায়দ্রাবাদের সড়কের নামকরণ করা নিয়েও আলোচনা তুঙ্গে। ট্রাম্প প্রায়শই দাবি করে আসছেন যে তিনি অন্তত 7-8টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হল ভারত পাকিস্তান যুদ্ধ, এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি। উল্লেখ্য, অপারেশন সিন্দুরের পর থেকে ট্রাম্প একাধিকবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কৃতিত্ব নিতে চেয়েছেন। তার দাবি, বাণিজ্য আলোচনাকে হাতিয়ার করে পাক ভারত সংঘাত থামান তিনি। তবে নয়াদিল্লি বারবার এই দাবি অস্বীকার করে বলেছে, সামরিক পদক্ষেপ বন্ধ করার সমঝোতা দ্বিপক্ষীয়ভাবে হয়েছে। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজিএমও ভারতীয় ডিজিএমওকে ফোন করে হামলা বন্ধের অনুরোধ করেছিলেন বলেও দাবি নয়াদিল্লির। এই আবহে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। এসবের মাঝেই ভারতের ওপর 50% শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প। যদিও দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক হার কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম। তবে তার আগেই নতুন করে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। সূত্র হিন্দুস্তান টাইমস। হামাস নিরস্ত্রীকরণে জটিলতা, তবু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগোচ্ছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি পরিকল্পনা চলছে তার দ্বিতীয় ধাপ এখন খুব কাছাকাছি। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও সমাধান বাকি। শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়েলকে আরও পিছু হটে গাজা থেকে সেনা সরানোর কথা এবং সেখানে একটি অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। একই সঙ্গে হামাসের নিরস্ত্রীকরণ ও পুনর্গঠন কার্যক্রম শুরু করার শর্তও আছে। তবে হামাসের অস্ত্রবর্জন প্রশ্নে অনিশ্চয়তা রয়ে গেছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, গোষ্ঠীটি তাদের অস্ত্রগুলো ফ্রিজ বা সংরক্ষণে রাখার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। আরব গণমাধ্যম জানিয়েছে, রেড ক্রস টিম ও হামাসের সশস্ত্র শাখা সদস্যরা গাজা সিটির জেতুন এলাকায় নিহত ইসরায়েলি পুলিশ সার্জেন্ট রান গভেলির মরদেহ খুঁজে বের করার কাজ পুনরায় শুরু করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় গভেলি নিহত হন। যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি অনুযায়ী তার মরদেহ ফেরত দেওয়ার কথা। নেতানিয়াহু বলেছেন, আমরা তাকে খুঁজে বের করব। 2 মাসের যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও হামাস প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনছে। বর্তমানে ইসরায়েল গাজা উপত্যকার অর্ধেকের বেশি এলাকার নিয়ন্ত্রণে রয়েছে, আর অবশিষ্ট অংশে হামাস আবারও সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়। নেতানিয়াহু জানান, মাসের শেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন পরিকল্পনার দ্বিতীয় ধাপ কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে। ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, 29 ডিসেম্বর বৈঠকটি হবে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন, হামাসের শাসন গাজায় শেষ না হলে শান্তি টেকসই হবে না এবং হামাসকে তাদের অস্ত্র সমর্পণের প্রতিশ্রুতি বাস্তবায়িত করতেই হবে। ইসরায়েলি দ্বিতাদের সমাবেশে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক বাহিনী গড়ে হামাসকে নিরস্ত্র করতে চাইছে। তবে তিনি সন্দেহ প্রকাশ করেন, বাহিনীটি আদৌ এমন চ্যালেঞ্জিং কাজ করতে পারবে কিনা। ওদের কিছু দায়িত্ব পালন সম্ভব, কিন্তু সব নয়, বা হয়তো প্রধান কাজটিও নয়। তিনি যোগ করেন, নিরস্ত্রীকরণ হবেই, সহজ পথে হোক বা কঠিন পথে, শেষ পর্যন্ত এটি ঘটবেই। তিনি যোগ করেন, নিরস্ত্রীকরণ হবেই, সহজ পথে হোক বা কঠিন পথে, শেষ পর্যন্ত এটি ঘটবেই।
কাতারে এক সাক্ষাৎকারে হামাস রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম বলেন, গোষ্ঠীটি অস্ত্র সংরক্ষণ বা অস্থায়ীভাবে ফ্রিজ করার বিষয়ে আলোচনা করতে পারে যুদ্ধের পুনরায় বিস্তার ঠেকাতে প্রয়োজন হলে। তিনি দাবি করেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ঠিকভাবে পালন করেনি, পর্যাপ্ত সাহায্য ঢুকেনি এবং রাফা সীমান্ত পুরোপুরি খোলা হয়নি। মানবিক সংস্থাগুলো বলেছে সাহায্য প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবে ইসরায়েলি বিধিনিষেধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে বাধা রয়ে গেছে। ইসরায়েল বলছে তারা রাফা ক্রসিং খুলতে প্রস্তুত ছিল, তবে শুধু মানুষ বের হওয়ার জন্য। মিশর ও ফিলিস্তিনি পক্ষ উভয় দিক খোলার দাবি জানায়। শান্তি পরিকল্পনার প্রথম ধাপে গাজায় জীবন্ত থাকা 20 জন জিম্মিকে এবং নিহত 28 জন জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। এর বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি আটককে মুক্তি দেয়। ইসরায়েল অভিযোগ করেছে হামাস ইচ্ছাকৃতভাবে মৃত জিম্মিদের ফেরত দিতে দেরি করছে। হামাসের হিসাবে যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 370 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল বলছে এইসব হামলা ছিল হামাসের লঙ্ঘনের জবাব। এই সময় লড়াই 3 ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ খুব শীঘ্রই কার্যকর হবে, আর কাতারের প্রধানমন্ত্রী বলেন এখন একটি জরুরি মুহূর্ত চলছে।